দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেকে তিনি ভাবতেন না যে তিনি কোনো রাজ্যের বা কোনো কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, নিজেকে রাজা বা বাদশাহ ভাবতেন। সেই কারণে তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা থেকে দিল্লি হাম চালায়েঙ্গে এই ধরনের মারাত্মক একেবারে স্বৈরাচারী বক্তব্য পরতে পরতে উঠে এসেছিল। তার পেছনে ছিল একটাই কারণ, সংখ্যালঘু তোষণ, এবং ভেবেছিলেন যে সংখ্যালঘুদের কনসলিডেট ভোট বোধহয় তাকে জিতিয়ে দেবে। কিন্তু আজকের তথ্য আপনাদের সামনে দেব, সংখ্যালঘু ভোট কিন্তু কনসলিডেট সেই অর্থে হলো না যতটা এক্সপেক্ট করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সাধারণ মানুষ জাগছে, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষকে জাগানো যায়নি, কিন্তু দিল্লির মানুষ জেগে গিয়েছে। তবে 2026-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন পরীক্ষা। যে যে রাজ্যগুলি থেকে বিজেপি যে সমস্ত স্বৈরাচারী শাসকদের সরাতে চায়, তার মধ্যে প্রথমে বিজেপির প্রথমের ফার্স্ট লিস্টে নাম ছিল কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আগেই নাম ছিল তার। কারণ পার্সোনালি যেভাবে তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন এবং ক্রমাগত বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে গিয়ে তিনি থাবা বসানোর চেষ্টা করছিলেন, অনেকটা এমন ভাব দেখানো যে বিজেপির পরেই কংগ্রেসকে সরিয়ে দিয়ে আম আদমি পার্টির অবস্থান, সেই দর্প চূর্ণ হয়ে গেল। আজকে দেখাবো সেই পর্বের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু আপনাদের আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম গত পর্বে যে প্রথমেই আপনাদের সামনে দেখাবো যে সংখ্যালঘু মুসলিমরাও কিন্তু এবারে ভোট দিয়েছে আম আদমির পার্টিকে। পশ্চিমবঙ্গের মুসলমানরা তারা কি সচেতন হবেন? উত্তর দেবে সময়। কিন্তু যে পর্ব শুরু করব আপনাদের একটি বক্তব্য দেখিয়ে, যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলাম গত পর্বে যারা শুনেছেন। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাজিদ রশিদ, তার মন্তব্য আপনাদের বলেছিলাম শোনাবো। তিনি বলেছিলেন যে এবারে আমি বিজেপিকে ভোট দিয়েছি। হ্যাঁ, সংখ্যালঘু মুসলমানরা বিভিন্ন অঞ্চলে, পশ্চিমবঙ্গে হলে তৃণমূল কংগ্রেস, বিহারে হলে লালু প্রসাদের দল, অন্যান্য জায়গায় দিল্লিতে হলে অরবিন্দ কেজরিওয়াল, কিংবা উত্তরপ্রদেশ হলে সমাজবাদী পার্টি, তামিলনাড়ু হলে এমকে স্ট্যালিন, এই ধরনের পার্টিগুলোকে ভোট দিয়ে তাদের হাত শক্ত করে এবং কেন্দ্রীয় সরকারকে দুর্বল করার বারবার চেষ্টা করে থাকে। যদিও সেই ট্রেন্ড কি বদলাতে চলেছে? যে সমস্ত শিক্ষিত মুসলমানরা রয়েছেন তারা কি প্রগতির পক্ষে দাঁড়াচ্ছেন? তারা কি ভোট দেওয়ার আগে মনে করছেন যে বাকি দলগুলো তোষণের রাজনীতি করলেও বিজেপি একমাত্র দল যারা 3 তালাক প্রথাকে বন্ধ করে দিয়েছেন? যদি প্রগতিশীল মুসলমান হয়ে থাকেন তাহলে কি এটাকে সমর্থন আপনি করবেন না? কিংবা 374, আমি এই যখন প্রশ্ন উঠছে তখন আপনাদের সামনে প্রথমে যে পর্বটা শোনাবো, প্রথমে যে বক্তব্যটা শোনাবো আপনারা শুনুন। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাজিদ রশিদ নির্বাচনের সময় তিনি বলে দিয়েছেন, ভোট দিয়ে আসার পরই বলে দিয়েছেন আমি বিজেপিকে ভোট দিয়েছি। তখনও ফল ঘোষণা হয়নি, 2-3 দিন আগে যেদিন নির্বাচন হয়েছিল ঠিক সেই দিনই বলে দিয়েছিলেন তিনি। শুনুন বক্তব্যটা। दोस्तों, मैंने वोट कर दिया है। दिल्ली में किसकी सरकार बने इसके लिए, और मैंने ये वोट किसको किया है आपको सुनकर बड़ा आश्चर्य होगा। मैंने ये वोट भारतीय जनता पार्टी को किया है। जिंदगी में पहली बार मैंने भारतीय जनता पार्टी को वोट किया है। क्यों किया है? इसके पीछे बहुत सारे रीजन हैं। अब तक मुसलमानों पर एक एलिगेशन ये लगता रहा कि भारतीय जनता पार्टी को हराने के लिए मुसलमान वोट करता है, लेकिन ये मैंने वोट इसलिए किया आज बीजेपी को कि दिल्ली के अंदर बीजेपी जीते। और भी इसके पीछे रीजन है, आप मुझसे कमेंट कर सकते हैं, बात कर सकते हैं। बहुत शुक्रिया। শুনলেন বন্ধুরা বক্তব্য। একজন ইমাম সাহেব তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করার পর জানিয়ে দিতে পারেন তিনি বিজেপিকে সমর্থন করেছেন এবং এবারেই প্রথম তিনি বিজেপিকে ভোট দিয়েছেন, তাহলে বুঝতেই পাচ্ছেন যে সাধারণ মানুষের অন্তত কিছু সংখ্যক মানুষ যারা কোনোদিনই বিজেপিকে ভোট দিতেন না, তারা অন্তত দিল্লিতে প্রগতির পক্ষে তারা ভোট দিয়েছেন, তোষণের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এবং যেভাবে চুরি দুর্নীতি করে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সেখানে মদের দুর্নীতির কাণ্ড, হ্যাঁ পশ্চিমবঙ্গবাসী হয়ে আপনারা মনে করতে পারেন যে পশ্চিমবঙ্গে যে ধরনের দুর্নীতি ঘটেছে তার তুলনায় হয়তো কিছুই নয়, কিন্তু তা সত্ত্বেও দিল্লির মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের থেকে বেশি সংবেদনশীল। তাই
তারা দ্বিতীয়বারের পর তৃতীয়বার আর সুযোগ দেয়নি অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে। আর আমরা দিনের পর দিন আমাদের ছাত্রছাত্রীদের চাকরি চুরি হয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েদের চুরি হয়ে যাচ্ছে, যোগ্য ছাত্রছাত্রীরা রাস্তার মধ্যে টেট পাস করে বসে রয়েছে চাকরির দাবিতে। তার কারণ তাদের চাকরিগুলো তৃণমূল নেতারা টাকার বিনিময়ে চুরি করে দিয়েছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নীরব এবং নিশ্চুপ। কোটা আন্দোলনের মাধ্যমে সমস্ত সংখ্যালঘুদের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে যেভাবে বঞ্চিত করা হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের, তার যোগ্য জবাবের সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা নিই না। হয়তোবা ভোটের লাইনের সময় আমরা কোনো অলসতার কারণে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারি না। দিল্লির মানুষ কিন্তু উত্তর দিয়ে এসেছে, এবার পালা আমাদের। যদি না পারি আমরা, তাহলে পশ্চিমবঙ্গকে আর কেউ উদ্ধার করতে পারবে না। আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেভাবে সমস্ত রাজ্যের পরিসংখ্যান তুলে ধরার পর যদি আপনি খেয়াল করে দেখেন, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যে নিচু পর্যায়ে নামিয়ে নিয়ে গেছে, এতটা টলারেন্ট গোটা ভারতবর্ষের কোন রাজ্যবাসী এতটা টলারেন্ট হয় না, এতটা টলারেন্স লেভেল তাদের নেই, কিন্তু আমাদের রয়েছে। সেটা দুর্ভাগ্যের আমাদের। আপনাদের শোনাবো অরবিন্দ কেজরিওয়ালের ঔদ্ধত্য বক্তব্যটা, একবার শুনে দেখুন। দিল্লি হাম চালায়েঙ্গে, হাম রাজ করেঙ্গে দিল্লি বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ভাবতে পারেন, একটা নির্বাচিত জনপ্রতিনিধি বলছে ও লোক কোন হ্যায়? নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, বিজেপি গোটা ভারত নয় গোটা বিশ্বের সব থেকে বড় দল, তাদের উদ্দেশ্যে বলছে ও লোক কোন হ্যায়, এলজি কোন হ্যায়। লেফটেন্যান্ট গভর্নর তাকে পাত্তাই দিতেন না, অথচ একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর, তার কথা রাজ্যপালের কথার মতো থেকেও বেশি পাওয়ারফুল তিনি, তাকে পাত্তা দিতেন না, তাকে অসম্মান করতেন দিনের পর দিন, তার কথা শুনবেন না। ও লোক কোন হ্যাঁ, হাম চালায়েঙ্গে দিল্লি, হাম চালায়েঙ্গে। আজকে দিল্লির মানুষ উত্তর দিয়ে দিয়েছে যে অহংকারের পতন একদিন হয়, অহংকার করে টিকে থাকা যায় না, তারপরে যদি আবার দুর্নীতি করা হয়। একদিকে মানুষকে ভুল বাজানো, একদিকে সংখ্যালঘু মানুষকে তোষণের রাজনীতির মধ্যে নিয়ে আসা, আর এর মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকা দিল্লির মানুষ সেই ধূর্ততা ধরে ফেলেছে। পশ্চিমবঙ্গের মানুষ, হ্যাঁ আমরা একটু সহনশীল হতে পারি, কিন্তু আমার বিশ্বাস এই মিথ ভাঙবে। 2026 মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত কঠিন হতে চলেছে। কি বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল, শুনুন একটুখানি আপনারা। दिल्ली के मालिक हम हैं, दिल्ली के मालिक ये लोग नहीं है। ये हमारे ऑर्डर को पास करेंगे, मानेंगे, हम दिल्ली चलाएंगे। दिल्ली के मालिक हम हैं, दिल्ली के मालिक ये लोग नहीं है। ये हमारे ऑर्डर को पास करेंगे, मानेंगे, हम दिल्ली चलाएंगे। শুনলেন বন্ধুরা, এই অধ্যত্বের জবাব কি পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন দেবে, নাকি সিপিএম এর মতো 34 বছর এখনো সময় কিংবা তারও বেশি সময় আমাদের অপেক্ষা করতে হবে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট যদি সুস্থ প্রশাসন দিত, একের পর এক বিজিবিএস, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মতো গালভারী নাম, সমস্ত বিজিবিএস গুলোকে একত্রিত করলে এই মুহূর্তে 1 লক্ষ কোটি টাকার আমরা স্বাক্ষরের প্রতিশ্রুতি আমরা পেয়ে গিয়েছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন শিল্প হচ্ছে। আপনার ছেলে বাড়িতে চাকরি পাচ্ছে, আপনার ছেলে চাকরি পাচ্ছে ইঞ্জিনিয়ারিং পাস করার পর। আপনাদের কতজনের ছেলে পশ্চিমবঙ্গের বুকে চাকরি করছে আর কতজন ব্যাঙ্গালোরে পালিয়ে যাচ্ছেন? এই পরিসংখ্যান কি আমার আপনার কাছে নেই? কিভাবে সরকারি নিয়োগে দুর্নীতি হয়, এসএসসি যখন প্রত্যেক বছর হতো সেটাকে কিভাবে একটা প্রশাসন এসে এইভাবে ভেঙে দিতে পারে সেটা আমরা দেখেছি। দিল্লি গভর্নমেন্টের সঙ্গে অনেক মিল ছিল। নরেন্দ্র মোদীর বক্তৃতা যারা শুনেছেন তারা খেয়াল করেছেন যে অরবিন্দ কেজরিওয়ালের দল, তারা দিল্লিতে প্রগতির বাধা হয়েছিল, স্পিড ব্রেকার হয়ে দাঁড়িয়েছিল। কেন না, কোন রকমের উন্নতি করতে দেবেন না, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো নিয়ে আসতে দেবেন না। আয়ুষ্মান ভারত প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় আনতে দেননি, অরবিন্দ কেজরিওয়ালও আনতে দেননি। এছাড়াও মেট্রো রেল সম্প্রসারণ প্রকল্পকেও বাধাদানের সৃষ্টি করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল, যেমনটা ঠিক আমাদের এই রাজ্যে জমি দিচ্ছেন না রেলওয়েকে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সেম রাজনীতি, কিন্তু দিল্লির মানুষ ধরে ফেলেছে, দিল্লির মানুষ পরিবর্তন করেছে। আমরা কি শিখবো? কোন রাজনৈতিক দলকে আনবেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে, কিন্তু যে রাজনৈতিক দল স্পিড ব্রেকারের কাজ করছে সেই রাজনৈতিক দলকে কোন স্বার্থে আমরা রেখে দেবো? কাটমানি। যারা কাটমানি পাচ্ছেন তাদের একটা স্বার্থ থাকতেই পারে, সেই স্বার্থে তারা রাখতে পারেন, কিন্তু যারা কাটমানি পাচ্ছি না, আমি আপনি, আমাদের যারা ঘেন্না করি, যাদের প্রয়োজন নেই, যারা সৎ পথে বাঁচার চেষ্টা করি, তারা কেন এই প্রশাসনকে আমরা টিকিয়ে রাখবো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমাদের।
এগিয়ে যেতে হবে, সঠিক পথে আমাদের এগিয়ে যেতে হবে, তা না হলে কোনো মুক্তি নেই। আপনাদের দেখাবো একটা পরিসংখ্যান, চমকে যাবেন। দিল্লিতে মুসলিম অধ্যুষিত যে এলাকা ছিল তার মধ্যে 7টি মুসলিম অধ্যুষিত এলাকা ছিল। কি ফল হয়েছে সেখানে ছোট্ট তথ্য আপনাদের সামনে আমি দেব। দিল্লির পরিস্থিতি আর পশ্চিমবঙ্গের পরিস্থিতি এক নয়। কেন? একটু অপেক্ষা করুন। দিল্লিতে 2011 সেন্সাস অনুযায়ী দিল্লিতে হিন্দুদের পার্সেন্টেজ হচ্ছে 80.21%, মুসলিমদের পার্সেন্টেজ হচ্ছে 12.87%। বুঝতে পারলেন? 80% হিন্দু দিল্লিতে, 12% বা 13% মুসলিম। 2011 কাস্ট সেন্সাস অনুযায়ী, তারপরে সেন্সাস এখনো হয়নি, হবার সম্ভাবনা এবছরে হয়তো হবে না, পরের বছর। ওয়েস্ট বেঙ্গলের চিত্রটা সম্পূর্ণ আলাদা, তার কারণ এখানে 2011 কাস্ট সেন্সাস অনুযায়ী 70.54% হিন্দু এবং 27.01% মুসলিম। এই সংখ্যাটা পরিবর্তিত হয়ে গিয়েছে। কাস্ট সেন্সাসের তথ্য আসলে হয়তো আমরা চমকে যেতে পারি। সংখ্যাটা কোথায় গিয়ে থামবে আমরা জানি না। পারবো হারাতে? পারবো? যদি ধর্মের ভিত্তিতে ভোট হয় তাহলে কি পারবো আমরা হারাতে? দিল্লির মানুষ ধর্মের ভিত্তিতে ভোট করলেও কিছু মানুষ বেরিয়ে এসেছেন। ইমাম সাহেবের বক্তব্য শোনালাম, আরো কিছু তথ্য আপনাদের সামনে দেব। 2011 কাস্ট সেন্সাস অনুযায়ী আপনাদের সামনে দিচ্ছি দিল্লির যে 7টি মুসলিম অধ্যুষিত এলাকা রয়েছে তার মধ্যে কিছু অংশের নাম বলছি। চাঁদনি চক, যেখানে 29.7% মুসলিম থাকে। মুস্তাফাবাদ 39.5% মুসলিম। মাটিয়া মহল 60% মুসলিম। বাবরপুর 41.1% মুসলিম। শিলমপুর 57% মুসলিম। ওকলা 52.5% মুসলিম। বল্লিমারান 49.8% মুসলিম। 7টা বিধানসভা কেন্দ্র মুসলিম জনবহুল। কোথাও 30%, কোথাও 40%, কোথাও 60%। কি রেজাল্ট হয়েছে সেখানে? নিশ্চিতভাবে এতদিন পর্যন্ত প্রত্যেকটি সিট কিন্তু অন্যান্য দল, বিজেপির এগেনস্টে যারা ক্ষমতায় থাকতেন তারা পেতেন। কখনো কংগ্রেস পেয়েছে, এতদিন পর্যন্ত আম আদমি পার্টি পেত। কিন্তু কি হয়েছে জানেন? অন্তত একটা সিট বিজেপি ছিনিয়ে নিয়েছে। কোন সিটটা? এর মধ্যে মুস্তাফাবাদকে কিন্তু বিজেপি ছিনিয়ে নিয়েছে, যেখানে মুসলিমদের সংখ্যা 40%। এটাই হচ্ছে পরিবর্তন। ইমাম সাহেব বলে দিয়েছিলেন আমি এবারে বিজেপিকে ভোট করছি। কেন দুর্নীতিকে তিনি প্রশ্রয় দিতে চাননি। তাই মুস্তাফাবাদের মানুষজন মুসলিম অধ্যুষিত, সেখানে মুসলিমরা ভোট যদি না দিত বিজেপি জিততে পারতো না। হ্যাঁ, এটা ঠিক যে আসাউদ্দিন ওয়েসি দল কিছু ভোট ডেফিনেটলি কেটেছে, তা সত্ত্বেও সেখানে মুসলিমের ভোট না পেলে, মুসলিমদের সমর্থন কিছু অন্তত সমর্থন না পেলে বিজেপির পক্ষে ওই সিট বার করা সম্ভব ছিল না। বিজেপি বার করেছে সেই সিট। মুসলিম অধ্যুষিত সিট যে বিজেপি বার করতে পারে তার একটা প্রমাণ। এটাই হচ্ছে পরিবর্তন। আমরা কি জাগবো? পশ্চিমবঙ্গ কি জাগবো? যদি তৃণমূল কংগ্রেস ঘুরে যেত, তৃণমূল কংগ্রেস যদি পরিবর্তিত হয়ে যেত, যদি আমরা দেখতাম হ্যাঁ সত্যি তৃণমূল কংগ্রেস তাদের ভুলগুলো সংশোধন করে রাজ্যবাসীকে একটা সুন্দর রাজ্য উপহার দিয়েছে, যেখানে ছেলে মেয়েদের চাকরি হচ্ছে, শিল্প হচ্ছে, বিজিবিএসের নামে ভাওতাবাজি হচ্ছে না, যদি আমরা দেখতাম, আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা নিশ্চিতভাবে চাইতাম। কিন্তু সেটা কি হচ্ছে? প্রত্যেক বছর একটা করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের যে কোনো একটা অ্যামাউন্ট, এবারে 40,000 crore or something, আমার এক্স্যাক্টলি মনে নেই, জাস্ট এ নাম্বার। পরের বারে কি নাম্বার বলা হবে বোধহয় এবার থেকেই তৈরি হয়ে রয়েছে, তার কারণ নাম্বারে কি এসে যায়। কিন্তু আদতে মাটিতে কতগুলো কাজ হচ্ছে, আপনার বাড়ির ছেলে আমার বাড়ির ছেলে কতগুলো কাজ করছে, সেই পরিসংখ্যানটা আমাদের জানাটা বেশি জরুরি। তার কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এত পপুলার হতো না যদি পশ্চিমবঙ্গে শিল্পায়ন হতো। ভাতার উপর ডিপেন্ড করতে হতো না যদি শিল্পায়ন হতো। আর রাজনীতিবিদের উদ্দেশ্য এটা, আমাদের আপনাকে আরো গরিব থেকে গরিব করে ভাতাজীবীতে পরিণত করা, যাতে করে যে দল যত বেশি ভাতা দেবে তাদের উপর আমরা আত্মনির্ভর হয়ে পড়ি। সেটা থেকে আমাদের আটকাতে হবে, চেতনা ফিরে আনতে হবে। তার কারণ পরিবর্তনটা যখন হয় ওই সময়টাতে শুধু বুঝতে পারা যায়, পরিবর্তনটা একবার হয়ে গেলে আর বোঝা যায় না। ঠিক যেমন এবারে সরস্বতী পুজো আপনারা দেখলেন যে করতে দেওয়া হলো না, এবারটাই কিন্তু নোটিশে আসলো। পরের বারও যদি একই কাণ্ড হয়, পরের বার আর নোটিশে আসবে না, তার কারণ রেফারেন্স দেওয়া হবে আগের বছরও তো একই হয়েছিল। বোঝার চেষ্টা করুন, যেদিন পরিবর্তনটা হচ্ছে সেই দিনই নোটিশ করে মানুষ, সেদিনই নোটিশ করা হয়, মিডিয়া তুলে ধরে। আর যদি আগের বারের কোনো রেফারেন্স থাকে তাহলে বলা হয় না ওটা তো আগেই হয়েছিল। তাই সেই কারণে
চুরি দুর্নীতি এটা আর নতুন কিছু নয়, তার কারণ এটাকে তুলনা দেওয়া হয়। ওটা তো আগেই হয়েছিল, তারপরেও তো লোকসভা নির্বাচন হয়েছিল, ওগুলো জানার পরেও তো পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছিল, অর্থাৎ এটা তো অ্যাপ্রুভড হয়ে গেছে, এটাতে তো সিলমোহর পড়ে গেছে যে পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতির পরেও ভোট দেয়। আমরা যদি এটার উল্টো কাজ করতে না পারি, আমরা যদি এখান থেকে বেরিয়ে আসতে না পারি, আমাদের মুক্তি নেই। মুক্তির পথ যদি আমাদের দেখতে হয়, পরিবর্তনই একমাত্র কাম্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পরিবর্তন আসলে ওয়েলকাম, না হলে অন্য রাজনৈতিক যে দল যে আমাদের ভালো করবে। এখনকার মতো এখানেই, সকালের পর্বে অনেক তথ্য নিয়ে হাজির হচ্ছি ফের।